হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ন্যারেশন নিয়ে আরও একবার আলোচনা করতে যাচ্ছি, কেননা কিছু স্টুডেন্টস এখনও ন্যারেশনে অনেক দুর্বল এবং অনেকেই ন্যারেশনে ফুল মার্কস পায় না, শুধুমাত্র কয়েকটা রুলস না জানার কারণে অথবা প্র্যাকটিস না করার কারণে। তো তাই আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, ন্যারেশনের আমরা বেসিক রুলসগুলো আগেই শিখে ফেলেছি, তো আগেও আলোচনা করেছি। এখন আমি আর সেই দিকে যাচ্ছি না, তবে প্যাসেজ ন্যারেশন করানোর সময় আমি অবশ্যই তোমাদেরকে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্র্যাকটিস করি। ডাইরেক্ট স্পিচে দেখো কি লেখা আছে, দ্য টিচার সেড টু দ্য বয়। তাহলে এখানে কি লেখা আছে, দ্য টিচার সেড টু দ্য বয়। এখানে লিসনারকে অথবা স্পিকারকে এটা আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে দ্য টিচার সেড টু দ্য বয়, তাহলে এখানে নির্দ্বিধায় বলা যাচ্ছে কথাটা কে বলছেন, দ্য টিচার। কথাটা তাহলে যিনি বলছেন তাকে আমরা বলবো স্পিকার, আর যে শুনছেন অর্থাৎ যার উদ্দেশ্যে বলা হচ্ছে তাকে বলবো আমরা লিসেনার। তাহলে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, এই প্যাসেজ ন্যারেশনটা করার পেছনে আমার একটা মূল কারণ রয়েছে, সেটা হচ্ছে অনেকেই দেখো, আচ্ছা আমি জিনিসটা বোঝাচ্ছি। এখানে লেখা আছে দ্য টিচার সেড, আমরা মূলত এটার উপরই ফোকাস করি বেশি, কারণ এটা যদি প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো কিন্তু হ্যাঁ, সেই জন্য আমাদেরকে এটার উপর বেশি লক্ষ্য রাখতে হয়। তো দেখো, যদি এটা ফার্স্ট ইনডেফিনিট অর্থাৎ ফার্স্ট ফর্মে হয়, সেটে থাকে, তাহলে আমরা টেন্সটা বিভিন্নভাবে রূপান্তরিত করব। দেখো, এটা যদি ফার্স্ট ফর্মে থাকে, তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, এটা পরবর্তীতে ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট ইনডেফিনিটে রূপান্তর করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট করতে হবে। এভাবে আমরা রূপান্তর করব, এটা তো আমরা অবশ্যই রুলসে শিখেছিলাম। তো দেখো, তাহলে আমরা এটা করতে যাচ্ছি। দ্য টিচার সেড টু দ্য বয়, এখন এখানে আমরা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা আমরা কী হিসেবে লিখব সেটা নির্ভর করবে, এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটা আসলে কোন ধরনের সেন্টেন্স। আমাদের 5 ধরনের সেন্টেন্স রয়েছে গঠন অনুসারে, মিনিং অনুসারে আমাদের 5 ধরনের সেন্টেন্স রয়েছে। সেই 5 ধরনের সেন্টেন্সগুলো আমাদেরকে চিনতে হবে, কারণ সেই সেন্টেন্সের মিনিং অনুসারে অথবা সেই সেন্টেন্স অনুসারেই কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বগুলো আমরা পরিবর্তন করতে হবে আমাদেরকে। তো দেখো, এখানে বলা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি জানো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দেখো, শেষে অবশ্যই কী দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা আস্টে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। দেখো, দ্য টিচার, তাহলে এখানে আমরা কি লিখবো, আস্কড, কাকে বলছে কথাটা, দ্য বয়। দেখো, এখানে আবার টুটা হবে না, আস্ক দ্য বয় কি বলছে। দেখো, যদি আমরা জানি যদি প্রশ্নটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করা হয়, তাহলে আমরা ইফ বা ওয়েদার দিয়ে শুরু করব। আর যদি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা করা হয়, তাহলে আমরা অবশ্যই কী দিয়ে শুরু করব, ওই WH ওয়ার্ডগুলোই রেখে দিব, এগুলোর আবার কোনো পরিবর্তন নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখবা যে WH ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয়, তুমি ইনডাইরেক্ট করার সময় কখনোই সেই WH ওয়ার্ডটা আবার
WH ওয়ার্ডের পরে আবার কখনোই অক্সিলিয়ারি ভার্ব বসাতে যেও না, কারণ একটা প্রশ্ন তৈরি করতে WH ওয়ার্ডের পরে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বসানোর দরকার পড়ে, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তরিত করতে হবে, আর সেই জন্য আমরা WH ওয়ার্ডের পরে ইনডাইরেক্টে কখনোই অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব না। তো যাক, সেটা অন্য কথা। এখন দেখো এই সেন্টেন্সটা আমরা করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা একটা প্রশ্ন, তাহলে আমরা এটা কি দিয়ে করা হয়েছে, এটা করা হয়েছে ডু মিন অক্সিলিয়ারি ভার্ব, এখানে আছে ডু, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দিয়েই করা হয়েছে। যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করা হয় তাহলে আমরা কি ইউজ করব, ইফ ইউজ করব। দেখো ইফ, এখানে কি বলা হচ্ছে, ইফ ইউটা এখানে কাকে ফোকাস করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কথাটা কাকে বলা হচ্ছে, কথাটা বলছে কাকে, দা বয়কে। তাহলে বয় একটা ছেলে, বয়, তাহলে আমরা কি ইউজ করবো, ইউজ জায়গায় কি ইউজ করব, ইউজ জায়গায় আমরা হি ইউজ করব, কারণ মেল বোঝাচ্ছে। ইফ ইউ ইফ হি, এখানে দেখো নো আছে, নো মিনি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে যেহেতু এটা সেট আছে, সেটের কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। আমরা ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা সেই অনুযায়ী করব। নো এর ফার্স্ট ফর্ম লিখব, এই যে সাবজেক্ট আমরা লিখছি এখানে, এবং এই মূল ভাব আছে নো এর ফার্স্ট ফর্ম আমরা লিখব নিউ। ইফ হি নিউ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটু খেয়াল করো, এখানে অনেকেই ভুল করে। কেন ভুল করে, কারণ এখানে দেখো একটা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে ইজ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি অক্সিলিয়ারি ভার্ব, এখানে দেওয়া আছে ইজ। তোমরা বিষয়টা একটু ফলো করো, এখানে ইজ দেওয়া আছে, তো অনেকেই মনে করে এই সেইটের কারণে হয়তো ইজটা ওয়াজ লিখতে হবে, কিন্তু না। কেন এটা ইজটা ওয়াজ হবে না কেন, কারণ এটা একটা চিরন্তন সত্য। তো যে যেই কথাটা আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সব সময় কিন্তু পরিবর্তন হয় না। যেমন ধরো চিরন্তন সত্য যেটা অবশ্যই হবে, যেমন ধরো ম্যান ইজ মোর্টাল, এই ধরনের সেন্টেন্সে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের বাক্য কোনো দিনও পরিবর্তন হবে না। এটা যতই রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে থাকুক, তাহলে এটা আমরা যে টেন্স আছে ঠিক সেই টেন্সেই লিখে দিব, কোনো পরিবর্তন ছাড়াই। তাহলে এখানে দেওয়া আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে আমরা ওই সেন্টেন্সটাই হুবহু লিখে দিব, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আমাদের সেন্টেন্সটা শেষ, সেই জন্য আমরা ফুল স্টপ দিলাম। কেন ফুল স্টপ দিব, কারণ আমরা জানি সেন্টেন্সটা এখন অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে গেছে, আর আমরা অ্যাসার্টিভ করার কারণে শেষে ফুল স্টপ দিলাম। তো আমাদের এ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এরপর দেখো দ্য বয় সেড, ছেলেটি বলল ইয়েস স্যার, ইয়েস স্যার। খেয়াল করো, ইয়েস লিখে একটা কমা দিছে, আবার স্যার বলছে ইয়েস স্যার, আই থিঙ্ক সো, হ্যাঁ স্যার আমি জানি, আমি সেটা মনে করি। তাহলে এরপর দেখো সেন্টেন্সটা এখানেই শেষ, আমি এখানেই ফুল স্টপ দিয়েছি এবং ইনভার্টেড কমা এখানেই শেষ করে দিয়েছে। তো সেই জন্য আমরা এখানে এটাকে আবার ইনডাইরেক্ট করতে যাচ্ছি। দেখো দ্য বয় সে লিখছে, এখানে স্যার লিখছে না, ইয়েস লিখে স্যার লিখছে, তাহলে আমরা কি লিখব, স্যার বলে সম্বোধন করছে। আমরা ভোকেটিভ কেস অবশ্যই শিখেছি, ভোকেটিভ কেস যদি করা থাকে তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে কি সেখানে সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং দিতে হবে, অ্যাড্রেসিং হিম লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, এটাকে দুভাবে করা যায়, আমি দুভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাড্রেসিং হিম, হিম অর্থাৎ কাকে বোঝানো হচ্ছে, টিচারকে, তাহলে আমরা টিচার টি লিখলাম, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার। হ্যাঁ, দ্য বয় যেহেতু রেসপেক্টফুলি স্যার লিখছে সেই জন্য আবার রেসপেক্টফুলি ইউজ করব, দ্য বয়
respectfully replied in the, দেখো এটা ইয়েস লেখা আছে সেই জন্য আমরা অ্যাফার্মেটিভ লিখব। respectfully replied in the affirmative। দেখো এরপরে আরেকটা কথা বলা হয়েছে আই থিঙ্ক সো। তাহলে আমরা জানি সবসময় ইয়েস এর পরে যদি এক্সট্রা কিছু থাকে তাহলে আমরা সেটাকে অ্যান্ড সেড দ্যাট দিয়ে লিখব। ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট he means boy, he thought so, THOUGHT। থট সো, কেন থট লিখলাম? কারণ এর আগে সেড লেখা আছে, এটার জন্যই এটা ফার্স্ট ইন্ডিফিনিটে রূপান্তরিত করতে হয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আচ্ছা এটাকে আমরা আরও একটা অন্যভাবেও করতে পারি। দেখো এখানে বলা হয়েছে দ্য বয় সেড ইয়েস স্যার, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। শুধু এটুকুই লিখলে হবে, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এই কথাটা না লিখলেও চলবে, লিখলেও চলবে, সমস্যা নেই। এভাবেও লিখতে পারো যে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এভাবে লিখতে পারো, আর এই লেখাটা না লিখতে পারো, লিখতে পারো অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার। তো দেখো পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি আমরা। এখানে বলছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এখানে আবার ইনভার্টেড কমা শেষ, সেড দ্য টিচার। তাহলে টিচারে কি করছে? দেন লার্ন, তখন শুনো, তাহলে লার্ন মানে শিখো, শিখো কি হতে? টু বি অনেস্টি, সৎ হতে শিখো, ফ্রম ইউর বয়হুড, তোমার ছোটোবেলা থেকেই সৎ হতে শিখো। তাহলে দেখো যদি এটা জানি যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ এখানে উপদেশ দেওয়া হয়েছে। দেখো যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাই অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি আদেশ বোঝাই, অর্ডার ইউজ করব, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট ইউজ করব, আর পরামর্শ দিলে, উপদেশ দিলে আমরা অবশ্যই অ্যাডভাইস ইউজ করব। তো দেখো এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু টিচারে স্টুডেন্টকে বলছে অর্থাৎ ছেলেটিকে বলছে, তাহলে অবশ্যই অ্যাডভাইস দিয়েছে কথাটা, তাহলে আমরা অবশ্যই অ্যাডভাইস দিয়ে শুরু করব। দেখো এখানে বলা হচ্ছে দ্য টিচার, কথাটা কি বলছে? সেড দ্য টিচার। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড। দেখো একটা জিনিস, এখানে সেট দেওয়া আছে, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, সেই জন্য এখানে আমরা অ্যাডভাইস ইউজ করছি, ফার্স্ট ফর্ম ইউজ করছি। যদি এটা সেজ থাকতো তাহলে আমরা অবশ্যই অ্যাডভাইস ইউজ করতাম, অ্যাডভাইসেস ইউজ করতাম। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড কি লিখতে পারি আমরা? দেখো সবসময় মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের আগে টু ইউজ করতে হবে। তাহলে আমরা কাকে, এখানে পরামর্শটা কাকে দিয়েছে? অ্যাডভাইস দ্য বয়, টু ইউজ করতে পারি আমরা, অ্যাডভাইস টু দ্য বয়, অর্থাৎ ছেলেটিকে বলল যে টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা। যদি না বুঝে থাকো আবার বোঝাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, অর্থাৎ তাহলে তুমি তোমার ছোটোবেলা থেকেই কী করো? অনেস্ট হওয়ার, সৎ হতে শিখো। তাহলে এটা একটা উপদেশমূলক বাক্য, সেই জন্য আমি কি লিখছি? দ্য টিচার অ্যাডভাইস টু দ্য বয় টু লার্ন। এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, এখানে আমরা দেন ইউজ করতে, দেনটা লিখে ফেলি, দেন টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। তো এরপরটা দেখো থ্যাংক ইউ সেড দ্য বয়। তাহলে এই থ্যাংক ইউটা কাকে জানাইছে? সে অবশ্যই তার টিচারকে জানাইছে, সেই জন্য আমরা এটা ইউজ করতে পারি যে কি দ্য টিচার রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, এটা এভাবে লিখতে পারি দ্য বয় দ্য বয়
রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। হিম মিন্স কাকে? টিচারকে। শেষ। এরপর দেখো নেক্সট একদম লাস্ট সেন্টেন্সে কি বলা হয়েছে? মে আল্লাহ হেল্প ইউ সেড দ্য টিচার। তাহলে টিচারে কি করছে? টিচারে ছেলেটাকে আশীর্বাদ করছে। তাহলে আমরা জানি আশীর্বাদ সূচক কোনো কিছু বলা হলে সেটা অবশ্যই অবজেক্টিভ সেন্টেন্স হয়। অবজেক্টিভ সেন্টেন্স হলে আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, এখানে বলা হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ সেড দ্য টিচার। তাহলে টিচারে কি করছেন? ওই ছেলেটাকে আশীর্বাদ করছে। তাহলে আশীর্বাদ সূচক বাক্য হলে অবশ্যই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রে, উইশ এ ধরনের কিছু ইউজ করবো। কেননা তোমরা অবশ্যই রুলসগুলোতে ফলো করলে দেখবা এটা অপারেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে দিয়ে আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব। তাহলে দেখো দ্য টিচার প্রেড দ্য বয়। দ্য টিচার প্রেড দ্য বয় দ্যাট কি বলা হয়েছে দেখো একটু, আল্লাহ মে আল্লাহ হেল্প ইউ। দেখো এখানে মে আল্লাহ হেল্প ইউ, এক্ষেত্রে মেয়েটা যদি আগে থাকে তাহলে অবশ্যই সেটা অপটেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স করবো না, আমরা অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। সেজন্য আল্লাহ সাবজেক্টটা আগে চলে যাবে, দ্যাট আল্লাহ মেয়েটা মাইট হয়ে যাবে, কেননা এখানে সেট লেখা আছে। দেখো এখানে সেট আছে, একটু ফলো করো। দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। দেখো দ্যাট আল্লাহ, দেখো আল্লাহ শব্দটা বর্ণটা যেখানে ইউজ করবা সেখানে অবশ্যই বড় হাতের ইউজ করতে হবে। দ্যাট আল্লাহ মেয়েটা অবশ্যই মাইটে রূপান্তর হবে, মাইট হেল্প। দেখো এখানে হেল্প ভার্বটা রয়েছে, হেল্প ভার্বটা পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? সেইটার কারণে হেল্পটা মানে ফার্স্ট ফর্ম হওয়ার কথা থাকলেও এই যে এখানে মেয়েটা আছে, মেয়েটা মডেল ভার্ব। তো আমাদেরকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে মডেল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। মূল ভার্ব যেরকম আছে এরকম থাকবে, অর্থাৎ মূল ভার্বে বেস ফর্ম বসে। সেই জন্যই মডেল ভার্বটা ফার্স্ট ফর্ম হয়েছে। সেই মডেল ভার্ব থাকার কারণে হেল্প থেকে প্রেজেন্ট ফর্মে থেকে যাচ্ছে, মাইট আল্লাহ হেল্প হিম। দেখো কাকে? ওই ছেলেটাকে। তার আমরা এখানে বি লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনটা অবশ্যই বুঝতে পেরেছ, এবং এভাবে প্রতিটি সেন্টেন্সকে ভেঙে ভেঙে যদি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই বুঝতে পারবা, এবং এখানে কোনো না বোঝার কিছুই নেই, কঠিনের কিছুই নেই। তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা আশা করি ন্যারেশনে ভালো মার্কস আশা করতে পারো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।